প্রিয় দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সাইফুল শাহিন। আজকে সংবাদ বিশ্লেষণে আমাদের অতিথি হয়ে এসেছেন নাগরিক টেলিভিশনের নিউজ এডিটর সাকাওয়াত হোসেন। সাকাওয়াত ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা সংবাদ বিশ্লেষণে সমসাময়িক ঘটনা নিয়ে আলোচনা করি। যে সংবাদগুলো প্রকাশ হয় সেগুলোর পেছনের খবর, ভেতরের খবর আমরা দর্শকদের জানাই। তো আজকে আমরা আসলে মূলত কথা বলবো আমাদের পেশা নিয়ে, সাংবাদিকদের কথাই আমরা বলবো আজকে। কারণ আপনি জানেন যে খুব সম্প্রতি একটি ঘটনা ঘটেছে গাজীপুরে, আমাদের ঢাকার পাশেই। একজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন দুর্বৃত্তদের দ্বারা। এরকম শত শত সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই যে সাংবাদিকরা এইভাবে নির্যাতনের শিকার হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ সাইফুল শাহিন, আমাকে যুক্ত করার জন্য। আমি একটু বলি, এই যে সাংবাদিকতার পেশা, আমার ধারণাটা কি ছিল যে জুলাই আন্দোলনের পরে আমরা ভাবছি যে এই মনে হয় জুলাই আন্দোলনে আমরা মনে হয় একটা ভালোর দিকে যাচ্ছি, সাংবাদিকতা পেশাটায় মনে হয় মুক্ত সাংবাদিকতার একটা সুযোগ তৈরি হয়ে গেল। এর পিছনে কারণটাও একটু বলি। আপনি একটু খেয়াল করে দেখেছেন যে জুলাই আন্দোলন কি শুধু একটা গ্রুপের ছিল, শুধু ছাত্রদের ছিল, শুধু জনতার ছিল? না, কোনো রাজনৈতিক দলের ছিল না। এখানে সাংবাদিকতা যুক্ত ছিল না, আপনি আমি যুক্ত ছিলাম না। আপনার গাড়ি ভাঙচুর হয় নাই, আমার গাড়ি ভাঙচুর হয় নাই। গণমাধ্যমের একটা বড় ভূমিকা ছিল। গণমাধ্যমের একটা বড় ভূমিকা ছিল। গণমাধ্যমের ভূমিকাটা কি ছিল এটা একটু খেয়াল করে দেখেন। গণমাধ্যমের 6 জন সাংবাদিক এই সংবাদ সংগ্রহ করতে হত্যা শিকার হয়েছেন, গুলি এবং নানাভাবে তাদেরকে মানে হত্যা শিকার হতে হয়েছেন। সেই সাথে শত শত সাংবাদিক, আমি আপনার মতো অনেক শত শত সাংবাদিক আহত হয়েছেন। তার মানে কি, এই আন্দোলনের মাধ্যমে আমরা প্রত্যাশা করেছিলাম যে সাংবাদিকদের জন্য একটা ভালো কিছু হতে যাচ্ছে, এই সরকারের কাছে আমরা প্রত্যাশা। সেই সাথে আমার একটা স্পষ্ট কথা মনে আছে, আপনাকে একটু স্মরণ করিয়ে দিই যে আমাদের যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উনি স্পষ্টভাবে বলেছিলেন যে এতদিন আপনারা সমালোচনা করতে পারেননি, এখন যত পারেন সমালোচনা করেন, আমার সমালোচনা করেন, সরকারের সমালোচনা করেন, যেখানে দুর্নীতি দেখবেন সেখানে আপনারা তুলে ধরেন আপনারা। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা কি সেটি পেরেছি? আসলে কি দেখছি? 1 বছরের চিত্রটা আপনাকে আমি একটু পরে দিব, যে 1 বছরের গত আসলে সাংবাদিক নির্যাতন এবং সাংবাদিক আটক এবং সাংবাদিক মামলার বিষয়টা কি। আপনি যেটা বলতেছেন যে আমরা আমাদের অবস্থানটা কোথায়, আমাদের কি অবস্থা এখন, আমরা কি আসলে এই যে ঘটনাগুলো ঘটছে এর সাথে কিন্তু আপনি মনে করবেন যে সরকার দায়ী না, রাজনৈতিক দলগুলো দায়ী না, আপনি কাউকে দায়ী দিতে পারেন না। আপনি যখন সরকারে থাকবেন আপনি নিজে অবশ্যই সরকারকে দায়ী। আপনি গত 1 বছরে কোনো সাংবাদিকতা নীতিমালা তৈরি করতে পেরেছেন? আপনি কোনো সাংবাদিক পেশার সুরক্ষা আইন করতে পেরেছেন? না, আপনারা কি উল্টা করেছেন। আমরা খেয়াল করেছি যে আমরা দেখছি যে আপনি সচিবালয়ে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিলেন। সে এখন আপনি যদি আপনি চান যে কোনো ঘটনায় যেতে KPI এরিয়া বাড়িয়ে দিলেন, নানা জায়গায় আপনার প্রতিবন্ধকতা, সাংবাদিকের হাত পা বেঁধে তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। তার মানে এটা কি ওই কথার সাথে, মানে আমি একটু যে কথাটা ওটার সাথে আমি একটু মিলাতে চাই যে আসলেই কি উনি আমাদেরকে সমালোচনা করতে দিল যে সমালোচনা করো, এরপর দেখতে চাই কে কে সমালোচনা করো, এরপর তোমাদের হাত বাঁধবো। তার মানে কি গত 1 বছরে যদি আপনাকে আমি একটা চিত্র দেখাই, সেখানে দেখবেন যে আপনার মামলা বেড়েছে। গত 1 বছরে আমি বলছি যে গত 1 বছরে সাংবাদিক হত্যা হয়েছে 4 জন। আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন যে মানে কেন আপনি বলছিলেন না কেন হঠাৎ করে সাংবাদিক নির্যাতন বাড়লো? হঠাৎ করে বাড়ে নাই, গ্রাজুয়ালি বাড়ছে। মব জাস্টিসের শিকার হয়েছে, গ্রাজুয়ালি কিরকম বাড়ছে আপনি একটু খেয়াল করে দেখেন যে সাংবাদিকতা মোটামুটি মনে হচ্ছিল যে আমরা সমালোচনা করতে পারতেছি, সরকারের মানে কোনো চাপও ছিল না। আমরা দেখছি যে বিভিন্ন বাহিনীর এক সময় চাপ থাকে, এইটা কিন্তু আমরা খেয়াল করেছি যে এই সরকারের সময়ে আমরা এই জায়গাটা থেকে মুক্ত ছিলাম, বাহিনীর কোনো চাপ আমরা লক্ষ্য করিনি। এবং তারা তাদের জায়গা থেকে বলছে আপনারা যদি সঠিক তথ্যটা তুলে ধরবেন, কোনো দিন বলে নাই যে এইটা নিউজটা দিও না বা এই নিউজটা। আর আমি যেটা বলতে চাই সেটা হলো যে ওনারা একদিকে বলছেন যে মুক্ত সাংবাদিকতা চলছেন, আরেক দিকে চলছে হলো গিয়ে মামলা। আবার দেখেন, যদি আপনি একটু রিপোর্ট করেন, দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেন, সাংবাদিকরা কখনো কিন্তু তথ্য সোর্স জানাতে বাধ্য না।
এখন আপনার আজকে দুদকে ডাকবেন, কালকে পিবিআই ডাকবেন, তাহলে পরে আসলেই কি আমরা মুক্ত সাংবাদিকতা দিতেছি? তার মানে এটা কি হলো? কিভাবে ক্যাজুয়ালি আস্তে 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 আমরা হলো গিয়ে মানে আগে যে সরকার যে কাজটা করেছেন এই সরকার একই পথে হাঁটছে আমার বলে মনে হয়। আর আপনি বলছিলেন যে সাংবাদিকতা এটাই আসলে কি না, আমি যেটি বলতে চেয়েছিলাম যে আসলে আমরা যারা ঢাকায় রয়েছি, ঢাকায় যারা জাতীয় পর্যায়ে সাংবাদিকতার সাথে জড়িত গণমাধ্যম কর্মী, এরা আসলে যতটুকুই যা কিছু করুক, এদেরকে যে নিউজগুলো কাভারেজ করতে হয় সেগুলোতে খুব বেশি ঝামেলা না হলেও যারা অনুসন্ধানী রিপোর্ট করে তারা অনেক সময় হামলা মামলার শিকার হয়। কিন্তু মফস্বলের সাংবাদিকতা কি এখন সবচেয়ে বেশি হুমকির মুখে নাকি? মফস্বল এরিয়াতেগুলো আমরা এই পট পরিবর্তনের পর থেকেই শুনছি যে যারা জুলুম করছে, অত্যাচার করছে, চাঁদাবাজি করছে, বা এখন তো আসলে কারো নিয়ন্ত্রণ নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, সেখানে আসলে মফস্বল যে গাজীপুরের ঘটনাটা যদি বলেন। না, আপনি যেটা বলছিলেন যে মফস্বল সাংবাদিকতাটা কেমন অবস্থা, এই বিষয়টা নিয়ে আমি আসলে স্পষ্ট করতে চাই। আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্যাজুয়ালি খারাপের দিকে যাচ্ছে, আমি আবার এটাও মানতে নারাজ। আপনি যদি একটা খেয়াল করেন, জুলাই আগস্টের পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি খারাপ ছিল, আরো বেশি খারাপ অবস্থায় ছিল। সাংবাদিকতাটাও তখন মানুষ করতেও পারতেছিল, সেই সংকটটাও তৈরি হয় নাই। কিন্তু আপনি খেয়াল করেন যে ক্যাজুয়ালি যখন এই জুলাই আগস্টের একটা পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বেড়ে গেল, সন্ত্রাস বেড়ে গেল, আবার যখন বিভিন্ন এই মানে আমাদের এই যে সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলতেছিল, রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলতেছিল, এই ঘটনাগুলো বেড়ে গেলে কি হয়, তখন সাংবাদিকরা এই তথ্যগুলো সংগ্রহ করতে শুরু করে। এবং সেই সংকটটা কোথায় হয়েছে? ঢাকার চাইতে ঢাকার বাইরে বেড়ে গেল। আমরা দেখলাম ঢাকার চাইতে ঢাকার বাইরে বের হলো। তখন আমরা খেয়াল করে দেখি যে বিভিন্ন জায়গায়, আপনি রংপুর বলেন, কুড়িগ্রাম বলেন, চট্টগ্রাম বলেন, ময়মনসিংহ অঞ্চল বলেন, বিভিন্ন জায়গা থেকে আমরা দুর্নীতির তথ্য পাইতে শুরু করলাম, আমরা হাতে নাতে ধরতে শুরু করলাম। আমরা জানি যে ভূমি একটা দুর্নীতিগ্রস্ত, পাসপোর্ট একটা দুর্নীতিগ্রস্ত এরিয়া, এরকম বিভিন্ন জায়গায় আমরা দুর্নীতির চিত্রগুলো যখন ঢাকার বাইরে থেকে উঠতে শুরু করলো, তখন হলো কি, এটা তো একটা সিন্ডিকেট। আপনিও জানেন যে এটার সাথে এই যে যারা এই একদম মাঠ পর্যায় থেকে মাথা পর্যন্ত এই একটা সিন্ডিকেট। তার মানে হলো যে এরা তো আমাদের সাংবাদিকরা আমাদের পিছনে লেগে গেছে, এই এদেরকে আমাদেরকে দমন করতে হবে। এই কারণটার জন্য তারা রিস্ক নিয়ে, আমরা কিন্তু আমরা হলো কি ঢাকা থেকে তো এক ধরনের চাপ দিই ঢাকার বাইরে, যে তুমি এরকম একটা ঘটনা, আমরা একটা গণমাধ্যমে দেখলে বলি যে আসলে যেটি বলতে চাচ্ছেন যে মফস্বলের জায়গাটা আসলে ছোট, সেখানে সবাই সবাইকে চেনে, বা কেউ কিছু করলে তাকে ধরা খুব সহজ হয়ে যায়। এই যে সাংবাদিকদের এখন যে বর্তমান অবস্থা, আসলে আপনি একটি ডাটার কথা বলছিলেন যে আসলে গত 17 বছর বা 18 বছর ধরি বা তার আগের সময় ধরি সাংবাদিকতা কখনোই কিন্তু মুক্ত গণমাধ্যম আমরা পাইনি। বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলোর, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো, সংবাদকর্মীরা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, মামলার শিকার হয়েছে। আমরা কিন্তু অনেকগুলো বড় বড় ঘটনা আমরা দেখেছি যে সাংবাদিকরা কিভাবে জেল জুলুম মানে তারা মেনে নিয়েছে, এবং সেটি মেনে নিয়েই তারা মাঠে কাজ করেছে। এই এক বছর যেটি আশা আকাঙ্ক্ষার জায়গা, গত জুলাইয়ের আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ এলো, এই যে এত কথা হলো, সবাই মুক্ত স্বাধীন গণমাধ্যম পাবে, সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করবে, এখনকার মানে আপনার হিসাব কি বলে? আমি আপনাকে আরেকটু পিছনের দিকে নেই। আমি বলছিলাম যে আসলে কি আমাদের হাত বাঁধা, মানে আসলে মুক্ত সাংবাদিকতার কি হাতটা তাহলে বেঁধে গেছে? আমি বলি যে না, এখনো বাঁধা না, এবং বাঁধার চেষ্টাও করছে না। কিন্তু মানে কি একটা অদ্ভুত, মানে একটা খেয়াল করে দেখেন যে আমাদের তো নানা কারণে, নানা দিক থেকে আমাদের উপরে চাপ। আপনি মনে করছেন যে শুধু যে সরকার চাপ দিচ্ছে, আপনি বলছেন প্রশাসন চাপ দিচ্ছে, আপনাদের সচিবালয়ে ঢুকতে পারছেন না, সেটাকে চাপ না, আসলে নানা ধরনের বাধার সম্মুখীন হই আমরা। আর মফস্বল সাংবাদিকতার কথাটা বলছিল, ওটা আমি আরেকটু বলে নিই। মফস্বল সাংবাদিকতা হলো গিয়ে এই সময়ে না, যে কোনো সময়ে সবচেয়ে চ্যালেঞ্জের সাংবাদিকতা হলো মফস্বল সাংবাদিকতা। তাকে আমরা সব ধরনের কাজ করতে বলি, তাকে আপনি যত ধরনের দুর্নীতি বলেন, খেলাধুলা বলেন, যত রকমের নিউজ আছে সব ধরনের কাজে তাই করতে হয়। যা তার কানেক্টিভিটি অনেক বেশি। আমাদের দেশে যেমন বিশেষ প্রতিনিধিরা যেরকম সব কাজ করে, সব জায়গায় এক্সপার্ট, তারা এক্সপার্ট না, কিন্তু সব জায়গায় তাদের সোর্স আছে, যার কারণটার জন্য সেই জায়গাটাতে এই সংকটটা তারা একটু সবচেয়ে বেশি পড়ে। এবং আমরা সবচেয়ে যে সংকটের জায়গাটা বলি যে
তাদের জন্য, মানে তাদের যে সিকিউরিটি সেফটির জন্য না প্রতিষ্ঠান কাজ করে, না কোনো প্রতিষ্ঠান সরকারের পক্ষ থেকে আছে। আপনি যেটা বলছিলেন যে আসলে কি আমরা এই সরকারের পক্ষ থেকে কোনো, হ্যাঁ আমরা তো প্রত্যাশায় ছিলাম, সবাই প্রত্যাশায় ছিলাম যে আমাদের হাত পা বাঁধা থাকবে না, আমাদের হাত পা উন্মুক্ত থাকবে, আমরা যখন যার সমালোচনা করতে পারবো, যেটা ঘটছে সেটা তুলে ধরতে পারবো। আপনারা, আমার টার্গেটটা কি সাংবাদিকতায়? আমরা তথ্য তুলে ধরতে চাই, তথ্য ফাঁস করতে চাই। এই দুইটা অধিকারই তো আপনি চান, এর চেয়ে বেশি নিশ্চয়ই অধিকার আপনি চান না। কিন্তু এই দুইটা তো তুলে ধরতে গিয়ে আমরা যত বাধার সম্মুখীন হচ্ছি, যত সংকটের সম্মুখীন হচ্ছি। আপনি একটু যে বলছিলেন যে আসলে গত সরকারের আমলে বা নানা সময়ে যে ডাটার কথা বলছিলেন, আমি যদি তথ্য ভুল হতে পারে, এই জন্য আমি একটু যদি আপনাকে এখান থেকে ডাটা বেজ আকারে জানাই যে টিআইবি বলতেছে যে 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর থেকে গত এক বছরে অন্তত 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছে। হ্যাঁ, প্রায় 500। হ্যাঁ, নিহতের সংখ্যা 4 জন। আরেকটা তথ্যের কথা বলি, এইচআরসির তথ্য মতে গত 7 জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 169 হামলার ঘটনায় 284 সাংবাদিক নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছে। আহত হয়েছে 126 জন। লাঞ্ছনার শিকার হয়েছেন 25 জন। হুমকির সম্মুখীন হয়েছেন 39 জন। গ্রেপ্তার হয়েছেন 10 জন সাংবাদিক। আমি এটা বলছি কতটা জানুয়ারি থেকে জুলাই, এই যে জানুয়ারি থেকে জুলাই। আচ্ছা, এর সাথে আমি একটু যুক্ত করি আপনাকে যে আইন সালিসি কেন্দ্র যেটা বলছে যে এই যে পেশাগত দায়িত্ব পালন করে এই সময়টায় যে 66 জন সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। সংবাদ প্রকাশের দরে 44 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 31 জন মব জাস্টিস হামলা শিকার হয়েছেন। বিএনপি তাদের অঙ্গ সংগঠনের হামলায় হয়েছেন 17 জন। বিক্ষোভ কর্মসূচিতে 13 জন। 8 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে চলতি এই সময়টায়। হ্যাঁ, সাংবাদিকটা হলো এই যে মামলা হামলা, মানে দেখেন, মানে আমরা বলছিলাম না যে আমাদের হাত বাঁধা, আসলে বলা হয় যে হাত মুক্ত হাত, আমরা মুক্ত হাতে লিখব, মুক্ত মুখে বলবো। আপনি এখানে কথা বলছি, আচ্ছা একটা কোনো কারো বিরুদ্ধে কথা বলি, দুর্নীতি তথ্য ফাঁস করি, সাথে সাথে দেখবেন যে আপনার আমার উপর এক ধরনের তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার আপনার তো যাওয়ার কোনো জায়গা নেই। এগুলো ঘটার কারণই হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে, সাংবাদিকদের উপরে যে হামলা হচ্ছে, সেটির আসলে কিন্তু বিচার হচ্ছে না। সেটির যদি সঠিক বিচার, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো মানুষ ভাবতো একবার যে একজন সাংবাদিককে আঘাত করলে বা তাকে মারলে কি ধরনের বিচার। আমরা কিন্তু সেরকম এখন পর্যন্ত দেখিনি। যাবে কোথায় সাংবাদিকরা? আপনি যেটা বলছিলেন যে বিচার হচ্ছে না, আসলে কিন্তু আমরা এই জায়গাটা একটু ভুল করি মানে হলো সরকারও ভুল করে। মানে সাংবাদিকতায় মানে যে আপনি যদি সাংবাদিকদের পদমর্যাদা বিভিন্ন ইয়েতে বলেন, ভয়েস গুড বলেন, বিভিন্ন আনুষঙ্গিক তথ্য উপাত্ত যদি আপনি একটু ঘাটেন, দেখবেন যে এই সরকারও বলছে, আমি সরকারের মুখ থেকেই শুনেছি যে সাংবাদিকতার অবস্থান হলো এ দেশের চতুর্থ স্তম্ভ। এই যে আপনি সংবিধান বলছেন, কনস্টিটিউশন বলছেন, সংসদ বলছেন, চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে সাংবাদিকতাটাকে, এই পেশাটাকে চতুর্থ স্তম্ভ বলছে। তার মানে এটা হলো আপনি যদি একটা গড় বানান, এই গড়টার যদি একটা স্তম্ভ না থাকে, আরেকটা স্তম্ভ এই গড় টিকে থাকবে? তার মানে সাংবাদিকতা যদি এই দেশে টিকে না থাকে, সাংবাদিকরা যদি ভালো না থাকে, এই দেশটাও ভালো থাকবে না। এটা আমার ধারণা সরকার অনুধাবন করে, এবং সরকার আমার মনে হয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, কিন্তু কোনো আলুর মুখ দেখিনি এখনো পর্যন্ত। আমরা দেখছি বিভিন্ন কমিশন হয়েছে, বিভিন্ন হয়েছে, কিন্তু সাংবাদিকদের জন্য আসলে কিছু হয়েছে কিনা এখনো পর্যন্ত আমার জানা নাই। কেন একটা বছর চলে গেল, কেন এখনো পর্যন্ত এই আলুর মুখটা দেখলো না? তার মানে এটা কি আগে বিগত সরকার গত 15 বছর 17 বছর আমরা বলছি যে সেই সময়টায় হয় নাই, সাংবাদিকদেরকে হয়রানি স্বীকার করতে হয়েছে, আটকে রেখেছে, 33 জন সাংবাদিক মারা গেছে আমরা বলি গত ওই সময়টায়। হ্যাঁ, কিন্তু কোথায় সেই আমরা 5ই আগস্টের পরে আপনি খেয়াল করেছেন কিনা জানি না যে অনেকগুলো হত্যা মামলার আসামি বিগত সরকারের আমলে, অনেকগুলো হত্যা মামলার আসামি বের হয়ে আসছে। অনেক সাংবাদিক হত্যা মামলার আসামি হয়েছে। হ্যাঁ, না আমি ওটা বলছি না, হত্যা মামলার আসামি হয়েছে একটা বিষয়, আবার যারা বিভিন্ন সময়ে যে সাংবাদিক নির্যাতন এবং খুন হয়েছে 5ই আগস্টের পরে তারা বের হয়ে এসেছে। এইটা মানে দিরাচিতা, মানে কি একটা অবস্থা। আপনি যেটা বলছিলেন যে সাংবাদিকরা কোথায় যাবে, আমি বলছিলাম যে চতুর্থ স্তম্ভ। তার মানে এটা কি ওই স্তম্ভটাকে সরকার কাজে লাগাইতে পারে? সাংবাদিকদের জন্য নির্দিষ্ট একটা আইন থাকতে পারে, সাংবাদিক সুরক্ষা আইন থাকতে পারে, এবং সেটা নিয়ে সাংবাদিকরা কোথায় যাবে? একদম একটা সঠিক পয়েন্টে আপনি এসেছেন। সাংবাদিক সুরক্ষা আইন, গণমাধ্যম কর্মী সুরক্ষা, যেটি বলেন। দেখেন, আমরা
যখনই যে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে, বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে, তখন আসলে তারা কোথায় যাবে, এই প্রশ্নটিও কিন্তু এসেছে। আমাদের দেশে কিন্তু অনেকগুলো সাংবাদিক সংগঠন রয়েছে, সাংবাদিক ইউনিয়ন রয়েছে, ডিআরইউ রয়েছে ঢাকা ভিত্তিক, প্রেস ক্লাব রয়েছে, বিএফইউজে রয়েছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন রয়েছে। সারা বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু এই সাংবাদিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বা বিএফইউজের অন্তর্ভুক্ত, প্রেস ক্লাব রয়েছে। কারা আসলে, এর বাইরেও অনেকগুলো সংগঠন রয়েছে, বিভিন্ন আপনার সাব এডিটর কাউন্সিল থেকে শুরু করে ক্যামেরা জার্নালিস্ট ফোরাম, আরও অনেক রকমের রয়েছে। এই সাংবাদিকদের পাশে আসলে কেউ কি ওইভাবে দাঁড়ায়? তবে আমরা একটি সংগঠনের সাথে জড়িত, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, আমি দেখেছি যে গত সরকারের সময় থেকেই আন্দোলন করে আসছিল, বা তারা যেটি করতে চাচ্ছিল যে সাংবাদিক সুরক্ষা নীতি, সরকারকে একটি খসড়া নীতি তারা তৈরি করে দিয়েছিল সেই সময়ে, যে নীতিটাকে যখন আপনার সাংবাদিকদের জন্য আইন যেটি হলো, সাংবাদিক সুরক্ষা আইন যেটিকে বলছেন, সেখানে কিন্তু সেটি সংযুক্ত করার কথা ছিল, সেই সরকার সেটি করে নাই। বর্তমান সরকারে এসেও, এই সরকার আসার পরেও তারা চেষ্টা করে যাচ্ছে। শুধু মাঠে হামলার শিকার হচ্ছে, এটি একটি সুরক্ষার জায়গা, আরেকটি জায়গা কিন্তু তার কাজের ক্ষেত্র, সাংবাদিকের যে কাজের জায়গাটা, কর্মক্ষেত্র, সেখানে তার চাকরির সুরক্ষা বা আর্থিক সুরক্ষা, কি মনে করছেন আসলে কতটুকু সুরক্ষিত? হ্যাঁ, নিজের ঘরের সমালোচনা করা খুব ভালো। আপনি যেটা বলছেন যে আসলে আমরা নিজেরা কি নিজের হাউজে নিজের জায়গায় নিরাপত্তা কিনা, কিন্তু আমি একটু বলতে চাই যে আপনি আসলে ঘরের চিন্তাটা অবশ্যই করবেন, এটার জন্য স্টেক হোল্ডার আছে, ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন আছে, কিন্তু আমি এটার বাইরে বলতে চাই যে আপনি যদি একটা নীতি তৈরি করতে পারেন, মানে যে সাংবাদিকদের সুরক্ষা আইনের কথা বললেন আপনি, সেটা যদি আজকে থাকতো, আপনি বলছেন বিভিন্ন সংগঠন আছে, ইউনিয়ন আছে, বিভিন্ন আছে, আমি বলছি যে আমি মনে করি যে ইউনিয়নগুলোকে সরকারের পক্ষ থেকে হোক, নানা পক্ষ থেকে হোক, এগুলা বিগত সরকারের সময়ে যেমন সরকারের বিভ্রান্তি আছে, সরকারের মধ্যে যেমন বিভিন্ন দল উপদল গ্রুপ আছে, সরকার বিরোধী দলের ভিতরে যেরকম আছে, সেরকমই আমাদেরকে একটা সময় ছিল আওয়ামী লীগ বিএনপিতে ভাগ করে রাখা, ওই রকম করে ইউনিয়নগুলোকে ভাগ করে রেখেছে, যার কারণে আমরা কোনো ফসল এবং ফল পাইনি। যদি ইউনিয়ন থাকে, তাহলে একক একটা যদি ইউনিয়ন থাকে, তাহলে পরে আপনাদের সাংবাদিকদের সুরক্ষার জন্য, আমাদের সাংবাদিকদের সুরক্ষার জন্য একটা কিছু নিশ্চিত হতে পারে। আমরা একটা প্রেস কাউন্সিল দেখছি, একটা ঠুনকো সংগঠন। এই প্রেস কাউন্সিল এখনো পর্যন্ত কোনো সাংবাদিকদেরকে সুরক্ষা দিয়েছে? আপনি কি জানতে পারছেন? প্রেস কমিশনের দাবি উঠেছিল, সেটি না করে এই সরকার কিন্তু আবারও সেই কাউন্সিল। আমার প্রশ্নটা ওই জায়গাটাতে, যে প্রেস কাউন্সিল, এই প্রেস কাউন্সিল কাজটা কি রে ভাই? এই প্রেস কাউন্সিল এখনো পর্যন্ত কোনো সাংবাদিককে সুরক্ষা দিতে পারলো না, না কোনো এখনো পর্যন্ত তার কোনো অর্জন দেখি নেই। তারা বলতেছিল যে প্রেস কাউন্সিল যারা সাংবাদিক হবে তাদের একটা নির্দিষ্ট থাকবে, যেমন ধরেন লয়ারদের একটা সংগঠন আছে, সেখানে কিন্তু তাকে ওইখানে তাকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন করে তাকে করতে। তো ভাই এই একটা কাজ করেন না ভাই, এই সরকার এতদিন ধরে আসছেন, একটা কাজ করে যান যে ভাই এই অনার্স পাস, ডিগ্রি পাস ছাড়া, আপনারা বারবার বলতেছেন, এতদিন ধরে বলতেছেন যে পাস ছাড়া সাংবাদিক হইতে পারবে না, ওইটুক করেন না। ওইটুক করলে তো আপনি একটা নীতিমালায় আসতে পারতেন। কিংবা ধরেন আপনি এখন একটা সাংবাদিক নির্যাতন হইলো, একটা কোথায় যাবে, তার পরিবার কোথায় যাবে, এটার জন্য কোনো একটা নীতিমালা করতে পারছেন? আজকে পর্যন্ত বিগত সরকার এতদিন ধরে চায় নাই যে টেলিভিশন মিডিয়াগুলো একটা ওয়েস্ট বোর্ডের আন্ডারে আসুক। কেন রে ভাই? আপনারা তো এতদিন ধরে, 1 বছর ধরে আসেন, তাহলে পরে উচিত ছিল না যে এই যে টেলিভিশন সাংবাদিকগুলোকে একটা ওয়েস্ট বোর্ডের আন্ডারে নিয়ে আসা? টেলিভিশন সাংবাদিকগুলোকে আজকে যদি চাকরি, আপনি বলছেন যে হ্যাঁ নাগরিকের মতো পরিবার, কারণে নাগরিক টেলিভিশন যাদেরকে চলে যাচ্ছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু বেশিরভাগ টেলিভিশন কি করছে? সেই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত করছে। আপনি একটু খেয়াল করে দেখেন যে আজকে আপনার বললো যে ভাই তোমার আজকে চাকরি নাই, আপনি আপনার ফাইলপত্র নিয়ে আপনি চলে যাচ্ছেন, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান এটা কি সরকারের উচিত না? সরকারের একটা মনিটরিং এর সেলের আওতায় আনা উচিত ছিল না? সরকারের বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা যদি এটা স্পষ্ট করে বলে যে ভাই আমরা সাংবাদিকদের সুরক্ষা আইন করছি, সাংবাদিকদের, এবং আমি শুনলাম যে প্রেস সচিবের কথা আবারও বলি, প্রেস সচিব বলছে যে না, একটা ছেলে সাংবাদিকতা, একটা ছেলে মেয়ে সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে সে যেখানে অন্য জায়গায় বেসরকারি চাকরি করলে সেখানে হয়তো
40-50 হাজার টাকা বেতনে চাকরিতে ঢুকতে পারে কিংবা এরকম, কিন্তু উনি বললো যে হ্যাঁ 35,000 টাকার নিচে ন্যূনতম বেতন হবে। কোথায় সেটা বাস্তবায়ন করেন না কেন? সেই প্রতিষ্ঠান বাস্তবায়ন করতে পারে না, তাদেরকে আপনারা তাদের বিরুদ্ধে সুকুশ করেন, একটা পদক্ষেপ দেখান যে ভাই তারা করে নাই, তাদেরকে আমরা বন্ধ করে দিছি। তারপরে পত্রিকা নিয়ে বিভ্রান্তি দেখি আমরা, 1 লাখ পত্রিকার যে জায়গায় 10,000 টাকা 10,000 পত্রিকা বের হয়, সে জায়গায় দেখাচ্ছে 1 লাখ পত্রিকা। কই, আপনারা কোনো জায়গাতেই তো আপনারা সাংবাদিক সুরক্ষাও করতে পারতেছেন না, মিথ্যা তথ্য নিয়ে ব্যবসা করছে প্রতিষ্ঠানগুলো সেটাও দেখতে পাচ্ছেন না। কোথায় আসলে আসলে আমরা একটু বলতে চাই যে সাংবাদিকদের সুরক্ষার জন্য এখনো সময় আছে ভাই। মাত্র আপনি যদি 100 দিনের একটা প্রজেক্ট নেন যে ভাই আমরা টেলিভিশনের জন্য এই প্রজেক্টটা নিচ্ছি, পত্রিকার জন্য এই প্রজেক্টটা নিচ্ছি, তাহলে পরে দেখবেন যে আপনাদের এই যে সরকারকে সারা জীবন মনে রাখবে, সাংবাদিকরা মনে রাখবে, সারা বিশ্ব মনে রাখবে, সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, এই সাংবাদিকদের এই যে আহত নিহত এটাও হবে না। হইলেও পরে একটা বিচারের আওতায় আসলে পরে প্রতিষ্ঠান যেমন দায়বদ্ধ থাকবে, আপনার সরকারও দায়িত্ব নিতে হবে। আমরা সেটাই চাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরাও চাই যে সাংবাদিক সুরক্ষা নীতি একটি সরকারিভাবে একটি গণমাধ্যম কমিশন হোক, যে কমিশনের মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত পরিচয়টা আসুক, আসলে কারা সাংবাদিক। আমরা যেন পেশা আমার সাংবাদিকতা সেটা যেন বলতে পারি। যেমন চিকিৎসক বলতে পারে তার পেশা চিকিৎসা, কারণ সে একটি পরীক্ষা দিয়ে চিকিৎসক হয়। একজন উকিল বলতে পারে তার পেশা উকিল, সে আইনজীবী, পরীক্ষা দিয়ে আসতে হয়। আমাদের সেটি নাই, যে কারণে আমরা হয়তো সেভাবে বলতে পারবো না যে আমার পেশা সাংবাদিকতা। সেটি যেন হয়, সেটি আমাদের একমাত্র ব্রত। আমরা সঠিক সাংবাদিকতা করতে চাই, আসল সত্য তুলে ধরতে চাই, আমাদের সুরক্ষা চাই। আজকে শেষ করছি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।